হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, বলতে পারি আমরা প্রগতিশীল কৃষক বন্ধু। এসেছেন নবগ্রাম ব্লকের পলসা গ্রাম থেকে আলিমুদ্দিন দেওয়ান। আলিমুদ্দিন দা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার স্যার। আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। প্রথমে আলিমুদ্দিন দা, আপনার বয়স কত? আমার বয়স 66 বছর। 66 বছর। এখনও তো চাষবাসের সঙ্গে যুক্ত? আমি চাষবাসের সঙ্গে যুক্ত। আপনার যে সংসার সেটা তো পুরোপুরি চাষের ওপরই নির্ভর। হ্যাঁ। তো এই চাষ করতে আপনার জমি কতটা আছে? আমার জমি 15 বিঘে। 15 বিঘে, মানে সবটাই কি নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। আর এমনি কন্ট্রাক্ট বা ওসবে কিছু করেন না? 15 বিঘে আপনার যে জমি, সেই জমিতে সারা বছর তো একটা চাষবাস করেন, একটা নিশ্চয়ই প্ল্যানিং থাকে। হ্যাঁ, প্ল্যানিং। সারা বছর ধরে কি কি চাষ করেন? সারা বছরের ভিতরে ধান চাষ, সর্ষে, তিল, আর কিছু কিছু জায়গাতে মানে কিছু অল্প সংখ্যক আলু, এইটাই আমরা চাষ করি। কিন্তু আমাদের মেনলি চাষ হচ্ছে ধান চাষ। ধান চাষ এবং সর্ষে চাষ। সর্ষে চাষটাতে প্রফিট বেশি আছে, সর্ষে এবং তিলে প্রফিট বেশি আছে। কিন্তু আমাদের ওখানে মানে ডিপ টিউবওয়েলের খুব বেশি ব্যবহার করে, সেই জন্য ধান চাষটা আমাদেরকে করতেই হয়। তো ধান চাষটা কি বছরে দুবার করেন? একটা আমন আর একটা বোরো নাকি? হ্যাঁ, একটা আমন একটা বোরো। আর এমনি যে আমরা সুগন্ধি একটা ধান পাই বা একটা এখন নতুন একটা উঠেছে ব্ল্যাক রাইস, এগুলো কি করেন? এগুলো করেছিলাম, কিন্তু ব্ল্যাক রাইসের আমি মার্কেট পাইনি। আর ওই যে গোবিন্দভোগ ধানটা, ওটাও করেছিলাম, কিন্তু এই বছর আমার ওটা সম্ভব হয়নি করা। একটা কারণ, গোবিন্দভোগে কি মানে লাভটা বেশি? তো গোবিন্দভোগের লাভ বেশি, কিন্তু ওর যে গুণগত মান, গুণগত মান যেটা, সেটা আগের তুলনায় কমে গেছে। গোবিন্দভোগ চাষের মেনলি হচ্ছে আপনাকে জৈব সার দিয়ে করতে হবে মেনলি। তো জৈব সার তো খুব কম এখন। তো আমরা যে জমিতে জৈব সার না দিয়েও করছি, সে জমি থেকে কিন্তু তার আগে ফসল যেটা আমরা করেছি তাতে নিশ্চয়ই আমরা রাসায়নিক সার দিচ্ছি, ওরই কিছু অংশ থেকে যাচ্ছে। আচ্ছা। এবং ওই গোবিন্দভোগ ওই সব জমিতে লাগালে তার যে সেন্ট, যে সুগন্ধি, সেটা কমে যাচ্ছে। হ্যাঁ। আর ওতে রাসায়নিক সার দেওয়াই চলবে না, প্রয়োজন বোধে ইউরিয়াটা স্প্রে করা যেতে পারে। আচ্ছা, স্প্রে করে দিতে পারে। মাটিতে কিছু দেওয়া যাবে না? মাটিতে একমাত্র ওই জৈব সারই দিতে হবে, ম্যাক্সিমামটা জৈব সারই দিতে হবে। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে যদি আমি সুগন্ধি ধানের বা চালের আমরা যদি চাষ করতে চাই, তাহলে কিন্তু সেই জমিতে অন্য কিছু চাষ করা চলবে না, এবং সেই জমিতে রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা চলবে না। এবার যদি আমরা নাই করি, তাহলে তো আমার তো একবারই তো ফলন হবে। সুগন্ধি তো বছরে একবারই ফলন হয়। এটা কোন সময় হয়? বর্ষার সময়। আর অন্য কোনো চাষ করা যাবে না, তাহলে তো আমার জমিটা তো ফেলেই রাখতে হবে। তো সেটা আমরা চেষ্টা করতে পারি। বা অন্যান্য যদি সবজি, আপনাদের এলাকায় সবজি হবে না, ওই সুগন্ধি ধানটা লাগানোর পরে আমরা সর্ষে লাগাতে পারি। সর্ষে লাগার পর তিল লাগাতে। কিন্তু এইগুলোতে কিন্তু সর্ষে বা তিল লাগালে যে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করছি, সেটার কিছু অংশ থেকেই যাচ্ছে। না, আমি সেটাই বলছি, যদি আমরা রাসায়নিক সার ব্যবহার না করি, সেই ধরনের যদি কিছু ফসল একটা যদি তুলে নেওয়া যায়, হ্যাঁ, তাহলে মানে জমিটা ফেলে না রেখে বা অন্যান্য। কিন্তু এমনি যে আমরা যে চিরাচরিত যে ধান যেগুলো রয়েছে, সেই ধান বাইরে তো এই ধানের বা এই চালের তো দামটা অনেকটা বেশি, অনেক বেশি। ফলনটা কি তারও তো কাছাকাছি? ফলনটা ম্যাক্সিমাম 10 50%, 10 মণ।
10 মণ, হ্যাঁ, মানে বিঘেই। বিঘেতে 10 মণ, তার মানে প্রায় 50% এটা কমে যাচ্ছে। এবং কমলেও কিন্তু দামটা মনে হয় দামটা ভালো আছে, দামটা অনেকটাই বেশি। দামটা মোটামুটি 4600 কুইন্টাল ছিল, হ্যাঁ। পার আর কুইন্টাল। এমনি তো কত করে বিক্রি করেন এমনি সাধারণ ধান? সাধারণ ধান আপনার 1700 2000। 17 দুগুণ 34, মানে ডবলেরও একটু বেশি, হ্যাঁ। একটু বেশি। তবে চেষ্টা করে দেখতে পারেন, মানে অনেকেই তো করে। তো এটা আপনি খুব ভালো বলেছেন যে সুগন্ধি ধানের যদি আমাকে চাষ করতে হয় তাহলে কিন্তু সেই জমিতে রাসায়নিক সার ব্যবহার করা কিন্তু চলবে না। তাহলে কিন্তু মানে চালের যে গন্ধ, সুগন্ধি ধান বা চালের যে গন্ধ, সেই স্মেলটা কিন্তু আমরা পাবো না। না পেলে তো আমাদের খুব ভালো লাগবে না। একটা গোবিন্দভোগ চালের যদি আমরা পায়েস করি বা অন্য কিছু করি, সেখান থেকে যদি একটা গন্ধের জন্যই তো আমরা ওটা সব থেকে বড়, তো সেটা যদি আমরা না পাই সত্যি এটা খারাপই লাগবে। তো এটা খুব ভালো কথা বলেছেন। অন্যান্য যে ধান, সেই ধানগুলো কি জাতের ধান করেন? এগুলো আপনার BB 11, তারপর স্বর্ণা, তারপরে 1010, এইগুলোই বর্তমানে চলছে। মানে এখন আমন কত বিঘে করেছেন? আমন আমার 15 বিঘেই আছে। 15 বিঘেই? সবটাই আমন। 15 বিঘেই ধান? আচ্ছা। তো আমাদের ভৌগোলিক ব্যাপারটা আছে। ভৌগোলিক ব্যাপারটা বলুন। ভৌগোলিক মানে আমাদের এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া, এক এক রকম মাটি, মাটির পরিপ্রেক্ষিতে এসব চাষটা করতে হয়। আচ্ছা, ঠিক, খুব ভালো কথা বলেছেন এটা আপনি, যে মাটিকে আগে আমাকে জানতে হবে, আমার মাটিতে কি ধরনের চাষ করলে সেটা আমি লাভবান হব, তাই না? হ্যাঁ, কি ধরনের মাটি? আমাদের মাটি মানে মেনলি হচ্ছে আমাদের যে গঙ্গার পশ্চিম দিক হচ্ছে ওটা রাঢ় অঞ্চল। আচ্ছা, রাঢ় অঞ্চল। তো গঙ্গার পাড় থেকে মোটামুটি 2 কিলোমিটার এটাকে আমরা নিচু দেশ বলি। এটার মাটিটা মোটামুটি আপনার বালি মিশ্রিত মাটি। আর তারপরে মাটি সব এঁটেল মাটি, খুব শক্ত মাটিটা, এবং ওতে জলটা অনেক দিন থেকে যায়, যার ফলে সবজি বা অন্য কিছু জলটা জমিতে দাঁড়িয়ে থাকে, শোষণটা করে না। তো সবজি বা অন্য কিছু ফসল লাগাতে গেলে সেটা নষ্ট হয়ে যায় ওই জলের জন্য। আর ওই ধানটাতে জলের কোনো ব্যাপার থাকে না, কিন্তু আমরা যে পদ্ধতিতে ধানটা চাষ করছি তাতে আমরা দেশের, দশের এবং নেক্সট জেনারেশনেরও ক্ষতি করছি। যেমন আমরা যা ইচ্ছে তাই বিষ দিছি, যা ইচ্ছে তাই সার দিছি, সেই সারে এবং বিষের যে রাসায়নিক একটা বিক্রিয়া হয়েছে তা থেকে মিথাইল গ্যাস তৈরি হয়েছে। সেই মিথাইল গ্যাসটা পরিবেশ দূষণ করছে। আর সে পরিবেশ দূষণের ফলে আজকাল মহামারী, বিভিন্ন ধরনের অসুখ হয়েছে। সব ক্ষেত্রেই তো আমরা বিষ ব্যবহার করছি, পেস্টিসাইড ব্যবহার করছি, কি ফসল বলুন, সবজি বলুন, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা একটা বিষ ব্যবহার করছি, পেস্টিসাইড যেগুলো। মানে সুন্দর, আমরা ফসলটাকে সুন্দর করতে চাই, ফলনটাকে অনেক বেশি বাড়াতে চাই, কিন্তু আমরা অরিজিনালিটিটাকে নষ্ট হয়ে যায়। এটাকে অল্টারনেটিভ ওয়েতে সরকার থেকেও এখন চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা চলছে, যাতে এই যে রাসায়নিক যে বিষ, রাসায়নিক যে পেস্টিসাইড, এগুলোকে কম ব্যবহার করে জৈব যে কীটনাশক, সেই কীটনাশকগুলোকে যাতে বেশি ব্যবহার করা যায় সেই চিন্তা ভাবনা করছে। যার জন্য এখন আবার নতুন একটা পদ্ধতি এসছে, ন্যাচারাল ফার্মিং, মানে প্রাকৃতিক চাষ। প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা পাবো সেইখান থেকে আমরা কিন্তু অনেক কিছু, এই যে সার বলুন, জমির মাটির কিভাবে আমরা উর্বর করব, সেই সার তৈরি করা, পেস্টিসাইড ব্যবহার করা, এগুলো কিন্তু সব আমরা এই প্রাকৃতিক যে জিনিস পাই সেখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। সেই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই বাঁচবো, আমার মাটি বাঁচবে, আমার ফসল বাঁচবে, আমার শরীর বাঁচবে, প্রত্যেকের শরীর বাঁচবে। এটা একটা চিন্তাভাবনা চলছে কেন্দ্রীয় সরকার থেকে, এটা একটা চিন্তাভাবনা চলছে যে কীভাবে আমরা এই ব্যবহারটাকে কমাবো। কিন্তু এটা সবারই কাছে ঠিক মতন পৌঁছাতে একটু সময় লাগবে, যার জন্য এটা প্রত্যেককেই, এখন আমরা রেডিও, টিভি বা আমরা রেডিওতেও এই নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি। আপনাকেও আমি একটু বলে দিই যে আগামী দিনে যদি আপনি চাষবাস করেন তাহলে কিন্তু ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক চাষের মাধ্যমেই কিন্তু আপনাকে চাষবাস করতে হবে, ঠিক আছে? আমি স্যার ন্যাচারাল ফার্মিং বলতে আপনি যেটা বললেন, আমি সামান্য সবজি খাওয়ার জন্য আমি নিজের, আমার পরিবারের জন্য আমি লাগাই, সেখানে আমি কিন্তু নিম পাতা ইউজ করি। খুব ভালো, খুব ভালো। নিম পাতা ইউজ করি। নিমের পাতা আমি সার হিসাবেও ব্যবহার করি, এবং নিমের পাতাকে গরম করে জলে ফুটিয়ে যে ওর যে নির্যাসটুকু বেরোয়
সেটাকে আমি স্প্রে হিসাবে ব্যবহার করি। খুব ভালো। এটাতে খুব ভালো রেজাল্টও পাওয়া যায়। আমার মনে হয় যেমন এখন ধরুন মাজরা পোকা বা ভেপু পোকা এইসব পোকার আক্রমণ হচ্ছে, এতে যদি ওই নিম পাতার সঙ্গে আপনার গরুর যে গোমূত্র ওইটা মিক্সড করে যদি স্প্রে করা হয় ভালো কাজ করবে। এটা আপনি ব্যবহার করে হ্যাঁ, আমি দেখেছেন? ব্যবহার করি। বাহ, খুব ভালো। এটা আমি আমি বলবো যে আপনি তো খুব সচেতন একজন কৃষক বন্ধু বলতে পারি। আমি এটা পরীক্ষামূলক ব্যবহার করেছি স্যার। বাহ, খুব ভালো। আপনার কথা শুনে আমাদের প্রত্যেকের ভালো লাগলো। যারা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন তাদের নিশ্চয়ই এটা একটু স্মরণ রাখবেন যে উনি যেভাবে চাষবাস করছেন, রাসায়নিক থেকে বেরিয়ে এসে কীটনাশক যে ব্যবহার করছেন সেটা জৈব কীটনাশক ব্যবহার করছেন এবং এটা ফলও পেয়েছেন, তাই না? খুব ভালো লাগলো আপনার কথা শুনে। এরপরে যে জাতগুলো তো বললেন যে ধানের যে জাতগুলো আপনি করলেন, এগুলোর ফলন কেমন হয়? এগুলো ফলন স্যার মোটামুটি 18 থেকে 20 মণ। 18 থেকে 20 মণ। ভালোভাবে যদি চাষটা করা যায় 18 থেকে 20 মণ এরকম ফলন আছে। এখন কি অবস্থায় রয়েছে? এখন মিডিল অবস্থাতে আছে, ধানটা মিডিলে আছে। মানে আশ্বিন মাসের 20 তারিখে ওর থোড়টা বের হবে, আচ্ছা। কার্তিক মাসের 20 তারিখে আপনার ওই শীষটা বের হবে, আর অঘ্রাণ মাসের 20 তারিখে ধানটা পেকে যাবে, পেকে মানে কাটার মতন উপযুক্ত হয়ে যাবে। কাটার মতো। এই বীজতলা যখন তৈরি করেছেন বীজগুলো কি শোধন করে লাগিয়েছেন? হ্যাঁ। কি দিয়ে শোধন করেছেন? আমি কার্বন ডাইজাইম দিয়ে শোধন করি। আচ্ছা। কার্বন ডাইজাইম 50 ডব্লিউপি পার কেজিতে 1 গ্রাম। 1 গ্রাম। বাহ, খুব ভালো। এই শোধন করার ব্যাপারটা আমাদের অনেক চাষি ভাই জানে না। মানে শোধন করতে গেলে আমি যখন বোরো ধানের চাষের শোধন করব তো বীজটাকে 72 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটা বোরো ধানের ক্ষেত্রে বলছি। বীজটাকে ভিজিয়ে রেখে আমি 24 ঘন্টা আগে বীজটাকে তুলে নেব, যে জলটা থাকলো সে জলটা ফেলে দেবো। দেওয়ার পর ওই যত কেজি আমি বীজটা জলে ভিজিয়েছি তত গ্রাম জলে ওই কার্বন ডাইজাইম দিয়ে আমি মিক্সড করে নেব। নেওয়ার পর ওইটা 24 ঘন্টা রাখবো। রাখার পর ওইটাকে মানে বীজ হিসাবে তখন অঙ্কুর করতে দেবো। এইটা হচ্ছে বোরো ধানের। আর মানে আমন ধানের তো অত দেরি হয় না, 24 ঘন্টার মধ্যে বীজটার অঙ্কুর হয়ে যায়। তো ওই 24 ঘন্টা যখনই আমি জলটাতে ভিজাই দেবো বীজটা, ওই তখনই 1 গ্রাম করে আমি ওই কার্বন ডাইজাইম 50 ডব্লিউপি ওইটা দিয়ে দেবো। দিয়ে আমি বীজটাকে শোধন করে নেবো। দিয়ে বীজটা ফেলার পর যখন আপনার 2 ইঞ্চি করে হবে তখন একবার স্প্রে করে দেবো ওই কার্বন ডাইজাইম স্প্রে করে দেবো। দেওয়ার পর যখন আমি বীজটা মানে তুলে অন্য জমিতে রোয়াবো তার 7 দিন আগে ওই আপনার 5 কাঠা জমিতে 5 কাঠা বীজতলাতে 1 কেজি ওই কার্টা ফাইডোক্লোরাইড 4G এইটা আমি মানে ছড়িয়ে দেবো সামান্য ইউরিয়ার সঙ্গে। তাহলে হবে কি ওর যে একটা মানে মাজরা পোকার আক্রমণ থেকে ওই গাছটা কিন্তু অনেকটাই রক্ষা পাবে। মানে মাজরা পোকা তো মহামারী আকার ধারণ করতে পারবে না। আর আমি যে বীজটা শোধন করেছি তাতে আপনার খোলা পচা খোলা ধসা এইগুলোতে মানে আক্রমণ হলেও সেরকম হবে না। কত দিনের চারা আপনি মূল জমিতে লাগান? আমি 20 দিনের। 20 দিনের চারা মূল জমিতে 20 থেকে 25 দিনের মধ্যে তুলে আপনি মূল জমিতে। আর মূল জমিটা কিভাবে আপনি তৈরি করেন? মূল জমি প্রথমে চাষ দিয়ে দিলাম, একটা নাঙল দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দিলাম। দেওয়ার পর সেকেন্ড চাষে আমি মূল সারটা যেটা মূল সার সেটা দিয়ে দিই। আর যেহেতু জৈব সারের খুব অভাব সেহেতু আমি মানে খোল সরষের খোল কিছুটা দিই জমির মাটিটাকে ঠিক রাখার জন্যে। তো খোল দেওয়ার পর আমি জমিতে একটা চাষ দিয়ে দিলাম, পরবর্তী ক্ষেত্রে আর একটা চাষ দিয়ে আমি জমিটা পুঁতে দিলাম। দেওয়ার পর আমি যে নিড়ানির যে খরচ লেবার কস্ট বাঁচার জন্যে আমি ওই একটা ওই আগাছানাশক বিষ আমি স্প্রে করে দিই। আচ্ছা, 1 থেকে 3 দিনের মধ্যে ওইটা দিলে কোনো আগাছা জমিতে আর হবে না। মূল জমিতে ধান রোয়ানোর পরে আচ্ছা রোয়ানোর 1 থেকে 3 দিনের মধ্যে, তাহলে জমিতে কোনো আগাছা হবে না, যার ফলে আমার লেবার কস্টটা কমে যাচ্ছে। এইভাবে আমরা চাষটা করি স্যার। ভালো করেছেন, খুব ভালো। আর এমনি চাপান সার হিসাবে বা এমনি সার হিসাবে স্যার আমি যদি একটা জমিতে মোটামুটি 20 কেজি ইউরিয়া দিই তো সেই 20 কেজিকে আমি 3 ভাগ করে নিই। প্রথমে 10 কেজি চাপান দিলাম, ওই চাপানের সঙ্গে আমি 5 কেজি করে পটাশ দিলাম, তাহলে 10 কেজি 5 কেজি 15 কেজি আমি প্রথমে দিলাম।
জমি রোয়ার 20 দিনের মাথায়, 20 দিনের মাথায়। তারপরে আমি যে 10 কেজি থাকলো আমার, সেই 10 কেজি দুটো ভাগে দিলাম। একটা দিলাম 45 দিনের মাথায়, আর একটা দিলাম ধানের শীষ বেরোনোর আগে, মানে 5 কিলো করে। 5 কিলো করে। তাহলে ধানটার মানে আমরা যেটা চাল বলি মাথা, ধানটা এক সমান হয়। খুব ভালো, মানে খুব সচেতনভাবে আপনি চাষবাসটা করেন, এটুকু বলতে পারি। রোগ পোকা দমনের জন্য কি কিছু হয় বা দেখা যায়, বা হলে কি করেন? হ্যাঁ, রোগ পোকার সাধারণত চাষিরা যে মানে বিষগুলো ব্যবহার করে, এই বিষটা আসে 4 রকমের: লাল, হলুদ, নীল আর সবুজ। এই 4টা সিম্বলের বিষ পাওয়া যায়। তো লাল, হলুদ এই বিষগুলো ব্যবহার না করাই উচিত, তার কারণ এটা পরিবেশে খুব ক্ষতিকারক, এবং ওই যে জমিতে আমি যে বিষটা দিব তাতে অনেক বন্ধু পোকাও মারা যায়। ঠিক বলেছেন। হ্যাঁ, যেমন কেঁচোগুলো মারা যায়। আমি যদি জমিতে খুব পাওয়ারফুল ওই লাল বা হলুদ এই ধরনের বিষ স্প্রে করি, তো যে বন্ধু পোকাগুলো সেগুলো মারা যাবে। আর রোগ পোকার কারণই হচ্ছে ওই বন্ধু পোকাগুলো মারা যাওয়ার। আমরা এত বিষ দিছি যে আমাদের বন্ধু পোকাগুলোই মারা যাচ্ছে, তার জন্যই ওই পোকার আক্রমণটা বেশি হয়েছে। তো আমি বেশিরভাগই ওই যেগুলো আপনার নীল এবং সবুজ আছে, ওই দুটো আমি বিষ ব্যবহার করি। আর জমিতে কি জৈব সার কিছু ব্যবহার করেন? কখন ব্যবহার করেন? জৈব সার বলতে স্যার আমি ধনচা, ওই ধনচাটা আমি ওই মানে আমাদের জমিতে 2বার করে ফসল হয়। তো 2বার ফসলে যে আমন ধানটা কাটার পর যেটা বোরো ধান লাগাবার আগে যে গ্যাপিংটুকু পেয়েছি, যে সময়টুকু থাকছে তখনই আমরা ওই ধুলোতে চাষ দিয়ে ধনচা বুনে দিই। বাহ, এটা তো খুব ভালো। হ্যাঁ, ধনচাটা হচ্ছে একটা সবুজ সার এবং খুব উর্বর। তো হ্যাঁ, ধনচাটা বুনে দিলাম, দিয়ে বোরো চাষ করার আগে যখন জমিতে আমি জল দিয়ে দিলাম, তখন ওই ধনচাটাকে ভেঙে দিলাম। এটা একবার করি। আর মোটামুটি জ্যৈষ্ঠ মাসের দিকে, বাংলা জ্যৈষ্ঠ মাসের দিকে ওই ধনচাটা আমি বুনি, তাহলে আমন ধানের ক্ষেত্রে ভালো হয়। বোরো চাষের সময় আমি স্যার ধনচার পরিবর্তে সবসময় বীজটা পাওয়া যায় না, আর তখন ধনচাটা ভালো হয় না, তখন আমি সরষেটা দিই। আচ্ছা, মানে সরষেটা দিলাম ওটা ভেঙে দেওয়ার জন্যে, মানে ওটা থেকে ফল বা নেওয়ার জন্য না, ওই তখন সবুজ সার হিসাবে ব্যবহার হয়, এবং তাতে মাটির যে গ্রোথ সেটা ভালো থাকে। তো এই যে ধনচেটা লাগাচ্ছেন, কতদিনের মাথায় ধনচেটাকে আপনি জমির সঙ্গে মিশিয়ে দেন? ও মোটামুটি 15-20 দিন। মানে তখন প্রায় কত, 6 ইঞ্চি 8 না, ইঞ্চি 6 ইঞ্চি 1-1.5 ফুটের 1-1.5 ফুট হবে। 1.5 ফুট মতন গাছ হয়ে যায়। বড় হলে ভাঙা খুব অসুবিধা, তখন তো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর যত ছোটতে দেবেন তত তাড়াতাড়ি মিশবে, পচবে। ওই 1-1.5 ফুটেই সব থেকে ভালো হয়। ওই সময় ঠিক বলে চাষ দিয়ে ভেঙে দিই। আর ফলনটা তো বললেন কত করে ফলন হয়, 18 থেকে 20 মণ, মানে কাঠা প্রায়। আর এই যে চাষ করছেন, এই চাষের জন্য কি জমির মাটি পরীক্ষা করেছেন? মাটি পরীক্ষা খুব কম করে, কিন্তু আমি একবার করেছিলাম, কিন্তু সে মাটি পরীক্ষায় আমার কাজ হয়নি খুব। যখন রিপোর্টটাই এলো তখন আমার আগেই চাষ হয়ে গেছে। না, চাষ হোক, কিন্তু পরে একটা এমনি রিপোর্ট পাওয়া যায় যে আমার জমিতে কি কি অসুবিধে রয়েছে, কি কি ঘাটতি রয়েছে, সেই অনুযায়ী এটা বোঝা যায়। আমি একবার করিয়েছিলাম। প্রত্যেক চাষের আগে যে মাটি পরীক্ষা করতে হবে, পরীক্ষাটা খুব অ্যাভেলেবল নাই, মানে কোথায় যাব, কোথায় দিব মাটিটা, এইরকম কোনো, আমার মনে হয় যদি আপনাদের প্রসার ভারতী বা গভর্নমেন্ট থেকে যদি আরও উদ্যোগ নেওয়া যায়। না, আমরা তো উদ্যোগ নিই, আমরা তো এই সম্পর্কে সচেতন করি কৃষকদের, কিন্তু যেসব কৃষকরা তো যাবে এগ্রিকালচার দপ্তরে, যারা করেন তাদের সঙ্গে একটু যোগাযোগ যদি রাখা যায়, তাহলে আমার মনে হয় একটু সুবিধে হয়। আমরা সবসময় বলি যে মাটি পরীক্ষা অবশ্যই করার দরকার, কারণ মাটি পরীক্ষা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার জমিতে কি ধরনের সারের দরকার। আপনি বেশি সার ব্যবহার করছেন, দেখা যাবে যে আপনার বেশি সারের প্রয়োজন নেই। মাটি পরীক্ষা করলে কিন্তু সারটা কতটা ব্যবহার করবেন সেটা একদম বলে দেয়া হবে। আর এতে কি হবে, আপনার মানে খরচটা কমবে, চাষের খরচটা কিন্তু অনেকটাই কমবে আমার মনে হয়। তো স্যার, সাধারণ চাষি যারা, তারা এডিও অফিসই বেশিরভাগ লোক চেনে না। তো আমার মনে হয় যদি মানে অফিস থেকে, মানে গভর্নমেন্ট থেকে চেষ্টা করছে এখন, আগে কৃষক অ্যাওয়ারনেস, যেটা কৃষকদেরকে বোঝানোর যে একটা ক্যাম্প, এই ধরনের ক্যাম্প যদি ব্যাপক হারে করে, তাহলে কৃষকরা আরো বেশি সচেতন, উৎসাহিত হবে, এবং কৃষকদের মধ্যে একটা
কমিউনিকেশন, মানে একটা যোগাযোগের সৃষ্টি করে দিতে। খুব ভালো বলেছেন আপনি, খুব ভালো বলেছেন আপনি। তো কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ আছে আপনার? আমাদের নবগ্রামের সব থেকে মানে আত্মা অফিসার আছে, ইনজামুল সাহেব, অতনু সাহেব আর মোহাম্মদ সাহেব। এনারা চাষিদের প্রতি খুবই মানে খুব ভালো একজন আর কি, মানে ওনাদের থেকে কিছু সাহায্য পেয়েছেন? সাহায্য আমি কিছু পাইনি বা নিওনি, মানে সাহায্য হিসাবে কিছু পাইনি। তবে আত্মা থেকে আমাকে একটা জিনিস দিয়েছিল, মানে আমি নিয়েছিলাম আর কি, ওটা সাবসিডির মাধ্যমেই দেয়, পাইপ, স্প্রিংলার পাইপ। স্প্রিংলার পাইপ, হ্যাঁ, মানে জলসেচ। আমাদের দেশে জলসেচ তো স্যার ফ্লাড ইরিগেশন যেটা বলছি সেইটা বেশিরভাগ হয়। তো ফ্লাড ইরিগেশন তো স্যার সব ফসলে চলবে না, তো রেন ইরিগেশন আছে, ড্রপ ইরিগেশন আছে। তো রেন ইরিগেশনটা আমাদের মানে সরষে, তিল, গম খুব ভালো, এটাতে ভালো কাজ করে। তো ওই পাইপটা স্যার আমাদের দেশে অনেকেই নিয়েছে, আমিও নিয়েছি। ওতে সরষে তিলটা খুব ভালো সেচ হয়, ওতে জলের সুরাহা হয় এবং মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হয়। এটাই তো ঠিক, কারণ যেভাবে আমরা সেচ দিই তাতে তো অতটা জল গাছ তো নিতে পারে না, জলটা নষ্ট হয়। আমাদের যতটা দরকার ততটাই আমরা যদি ব্যবহার করতে পারি, এবং তার জন্য বিভিন্ন ধরনের ইরিগেশনের সিস্টেম এসছে, আপনি তো নিয়েছেন এবং জানেন এ ধরনের আরও অনেক ধরনের সিস্টেম আছে চাষের ক্ষেত্রে। তো একটু আমাদেরকে সচেতন হতে হবে যাতে আমরা চাষের ক্ষেত্রে জলটাকে কম ব্যবহার করি। বোরো ধানের ক্ষেত্রে তো প্রচুর জল লাগে, এমনি সবজি ক্ষেত্রে বলুন বা অন্যান্য চাষের আমরা তাও ভাসিয়ে দিই, বা আমাদের জমি যদি ভেসে না যায় তাহলে কিন্তু আমাদের মনটা ভরে না। তো কৃষকদের জমি ভেসে গেলে স্যার ওই ফসলটাও নষ্ট হয়ে যাবে, মানে বৃষ্টির মতন পড়বে, একদম ফোয়ারার মতন পড়বে চারিদিকে, যেমন চা বাগানে থাকে জাস্ট ওই রকম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম আলিমউদ্দিন দেওয়ানের সঙ্গে, একজন সচেতন প্রগতিশীল কৃষক বলবো আমরা। আলিমউদ্দিন দেওয়ান এসেছেন নবগ্রাম ব্লকের পলসা গ্রাম থেকে। আলিমউদ্দিন দা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার, আমিও প্রসার ভারতীর সকলকেই আমি আমার নমস্কার জানাচ্ছি। সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু পাল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। চাঁদের আলো নদীর চলে, চাঁদের আলো নদীর চলে, যেমন খেলা করে। আহা শামলা গায়ের পটি এলো, শামলা গায়ের পটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক।
করে আহা দূর দূর করে বুক চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে তার ঘোমটার ফাঁকে মনের কথা ঘোমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে আমার বুক দূর দূর করে আহা দূর দূর করে বুক দূর দূর করে আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।